লেখিকা সুপর্ণা ঝার পুনরুত্থান। নারায়ণগঞ্জ একটি বর্ধিষ্ণু গ্রাম। কোনো এক কালে চৌধুরী জমিদারদের নামানুসারে এ গ্রামের নাম নারায়ণগঞ্জ হয়েছিল। চৌধুরীরা বংশ পরম্পরায় নিজেদের নামের পরে নারায়ণ ব্যবহার করতেন। যেমন ফণীন্দ্র নারায়ণ চৌধুরী, তার ছেলে রথীন্দ্র নারায়ণ চৌধুরী, তার ছেলে মনীন্দ্র নারায়ণ চৌধুরী, যিনি আমাদের গল্পের নায়ক। তার আগেও অনেক অমুক নারায়ণ তমুক নারায়ণ চৌধুরী নামের দোর্দণ্ড প্রতাপ সব জমিদার ছিলেন। তবে অতদূর গিয়ে আমাদের কাজ নেই, তাই আপাতত এই তিনটি প্রজন্মকে চিনলেই হবে। যদিও জমিদারি প্রথা অনেক আগে বিলোপ হয়ে গেছে, তবু ফণীন্দ্র নারায়ণের সময় পর্যন্ত শেষ প্রতাপ অবশিষ্ট ছিল। বর্তমানে মনীন্দ্রর ভিখারি দশা। জমিদার বললে সেটা হাস্যকর শোনাবে। শুধু কালের স্মৃতিচিহ্ন নিয়ে ভগ্ন জমিদার বাড়িটা যেন দাঁত বার করে হাসছে। এখন আবার জমিদার বাড়ির পাশে দিয়ে এই পাকা সড়কটি গেছে, তাই যেতে আসতে সকলেরই চোখে পড়ে ভগ্ন কালচে জমিদার বাড়িটা। পুরনো কিছু মানুষ যারা অবশিষ্ট আছেন, যারা কিছু কিছু টুকরো গল্প শুনেছেন এই জমিদার বাড়ি নিয়ে, তারাই কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এর পাশ দিয়ে যেতে গিয়ে। আর বর্তমান প্রজন্ম অবাক চোখে তাকিয়ে ভাবে, এখন কি এই ভুতুড়ে বাড়িতে কেউ বাস করে? হ্যাঁ, করে। মনীন্দ্র আর তার বিধবা মা বাস করেন। কোনো জন্মের পাপের প্রতিদান দিতেই হয়তো মনীন্দ্রর মা গত ৩৮ বছর ধরে জমিদার বাড়ির ভগ্ন তুলসী তলায় আর মন্দিরের আটচালায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে চলেছেন। বিধবা রুগ্না বুড়ি না জানি কোন মঙ্গল কামনায় গত কয়েক যুগ ধরে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছেন, কিন্তু ভাগ্যলক্ষ্মী আর সহায়তার হননি। উল্টে দিন দিন আরো শোচনীয় দশা হয়েই চলেছে। যখন ১৬ বছরের সুন্দরী পুতুল দেবীকে তার জমিদার শ্বশুর মশাই ফণীন্দ্র নারায়ণ চৌধুরী পাশের গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে নিজের ছেলের জন্য পছন্দ করে আনেন, তখন পাড়ার সকলেই ধন্য ধন্য করলেও পুতুলের ভাগ্যলক্ষ্মী কিন্তু আড়ালে হেসেছিল সেদিন। কারণ জমিদারি রক্ত দোষে দোষী তার বর রথীন্দ্র ছিল মাতাল আর লম্পট। সেই জন্যই সুন্দরী মেয়ে দেখে শ্বশুর মশাই সাত তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দিয়ে বাঁধতে চেয়েছিলেন। কিন্তু যার কপালে সুখী লেখা নেই, তাকে যতই রাস্তা থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসানো হোক না কেন, তাকে চোখের জল ফেলতেই হবে। এ যে বিধির বিধান। তাই তো বিয়ে হয়ে এসে থেকে একটা দিনের জন্য পুতুল দেবী সুখ পাননি। তবু জমিদারি বৈভব আর ঠাট বাট কিছুটা নিজের চোখে দেখেছেন। তার মধ্যে একটি হলো নিজের বিয়ের ধুমধাম। জমিদার বাড়িতে হাজার হাজার পাত পড়েছিল তার বিয়েতে। কে জানতো ওটাই ছিল জমিদার বাড়ির শেষ বড় কাজ। তারপর অবশ্য প্রতি বছর খুব ধুমধাম করেই দুর্গা পূজা হয়েছে। যতদিন শাশুড়িমা বেঁচে ছিলেন নিয়ম আচার মেনেই পুজো হয়েছে। যদিও শ্বশুর মশাই চলে যাবার পর স্বাভাবিকভাবেই সে পূজার জৌলুস আর থাকেনি। সেসব দিনগুলিকে মনে করে অজান্তেই চোখ জলে ভরে ওঠে তার। মাত্র ২০ বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। মণি তখন ৪ মাসের কোলে। মদ খেয়ে মোটর বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যান রথীন। তারপর একমাত্র পুত্রের শোকে কয়েক মাসের মধ্যেই শ্বশুর মশাই গত হন। তারপর থেকে শুরু হয় তার জীবনের চরম সংগ্রাম। ২ বিধবা, তাদের মধ্যে একজন বুড়ি আর একজন যুবতী, সাথে এক শিশুপুত্র, যেই চৌধুরী বংশের শেষ বাতি। কথায় বলে জমিদারের শত্রুর অভাব নাই, তার মধ্যে জ্ঞাতিরাই বড় শত্রু। তবু বুড়ির দাপট ছিল বলে সহজে কেউ ক্ষতি করার সাহস পায়নি। ২ হাত দিয়ে পুত্রবধূ আর তার নাতিকে আগলে রেখেছিলেন। কিন্তু সে সুখও বেশি দিন থাকেনি পুতুল দেবীর কপালে। মনীন্দ্র যখন ৯ বছর বয়স, তখন হঠাৎ করে বুড়ি মারা গেলেন। যুবতী পুতুল দেবী নাবালক ছেলেকে নিয়ে অত বড় বাড়িতে দিশেহারা হয়ে পড়লেন। চাকে মধু থাকলে যেমন মৌমাছিদের আনাগোনা লেগে থাকে, শূন্য চাকের আশেপাশে
আর কেই বা থাকতে চায়। একে একে সব কাজের লোক ছেড়ে গেল, কিছু জনকে ছাড়িয়ে দিতে হলো। বুড়ি তার দামি দামি গয়না বিক্রি করে আর সঞ্চিত কিছু অর্থ খরচ করে বুদ্ধি করে সব দিক সামলে রেখেছিলেন। সব দিক দিয়ে সর্বশান্ত পুতুল দেবী শুধুমাত্র শিবরাত্রির সলতে ছেলের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকলেন। সেই থেকে এখনো বেঁচে আছেন। তবে ছেলেটা তার বাপের মতো হয়নি এই যা রক্ষে, পড়াশোনায় খুব মাথা আর রাজপুত্রের মতো দেখতে। যাকে দেখেই অভাগী মা নিজের সব দুঃখ ভুলে এখনো বেঁচে আছেন, মনের মধ্যে একটা লুকোনো আশা নিয়ে যে ছেলে একদিন মানুষ হয়ে তার সব দুঃখ দূর করে দেবে। কিন্তু চাইলেই সবাই কি আর সব কাজ করতে পারে? বিশেষত যার শরীরে জমিদারের রক্ত বইছে, বংশের আভিজাত্যের তকমা লেগে আছে যার নামের সঙ্গে, যে কোনো নিচু কাজ করতে গিয়ে তার তো আত্মসম্মানে বাঁধবেই। তাই বিকম পাশ করেও মনের মতো কাজ না পেয়ে মনীন্দ্র বেকার হয়ে বসে আছে বেশ কয়েক বছর ধরেই। মা কিছুতেই তাকে বাইরে কাজ করতে যেতে দেবেন না, আবার ছেলের সঙ্গে নিজেও যাবেন না। তার যুক্তি হলো, এ বাড়ি ছেড়ে চলে গেলে তুলসী তলায় প্রদীপ কে জ্বালাবে। তাই একরকম বেকার হয়ে দিন কাটছে মনির। কিছু কমার্সের ছেলে বিনে পয়সায় পড়া বুঝে নিতে আসে মাঝে মাঝে। বাইরের বৈঠকখানায় ওদেরকে নিয়ে হই হই করে কিছুটা সময় কাটে ছেলেটার। মা ভাবেন তবু ভালো, এই সুযোগে ছেলেটার একটু ভালো সময় কাটছে। তাছাড়া জমিদার বাড়ি থেকে সবাই সারা জীবন সাহায্যই পেয়ে এসেছে, এখন না হয় এভাবেই ছেলেটা ওদের সাহায্য করছে। কিন্তু অভাব তার দাঁত দেখাতে ছাড়ে না। যে আত্মীয়রা মনিদার কাছে ফোকটে ছেলেদেরকে পড়তে পাঠায়, তারাই আড়ালে ওদের অভাব নিয়ে হাসাহাসি করে আর সুযোগ খোঁজে কি করে অবলা মানুষ দুটিকে বিপাকে ফেলা যায়। কথাতেই বলে, শত্রু খুঁজতে বাইরে যেতে হয় না, ঘরের অন্দরেই থাকে শত্রু। যে আত্মীয়রা একসময় জমিদার বাড়ি দয়া নিয়ে আশেপাশে ঘর বেঁধেছিল, তারাই এখন আগ্রাসন নীতি নিয়ে জমিদার বাড়ি দখল নিতে এগিয়ে আসছে ধীরে ধীরে। বাড়ি সংলগ্ন পুকুরটাকে একটু একটু করে দখল নিয়ে নিচ্ছে। অনেক জমি জায়গাতে ভাগ বসিয়ে মামলা ঠুকে দিয়েছে। আমি না পেলে তোকেও ভোগ করতে দেব না, এমন একটা ব্যাপার আর কি। বাড়ির সংলগ্ন বিশাল বাগানের একপাশের প্রাচীরটা রক্ষণাবেক্ষণের অভাবে যেদিকে হেলে পড়েছিল, সেদিকটা সাফ করে দিয়ে অবাধে বাগানের দখল নিয়ে চলেছেন আশেপাশের শরিকরা। পুতুল দেবীর শাশুড়ির মতো অত দাকুটে নয়, তাই চোখের সামনে ওদের বদমাইশি দেখেও সেরকম ভাবে কিছুই বলতে পারেন না। আর ছেলে তো পড়াশোনার জগৎ নিয়েই থাকে। তাছাড়া মা ভাবেন, ছেলে কিছু বলতে গেলে যদি ওরা ছেলের কোনো ক্ষতি করে দেয়, তাই শুধু ঠাকুরকেই ডাকেন, সব ঠিক করে দাও ভগবান। বাড়িতে একটা গরু পুষে আর বাগানের ফল ফলাদি দিয়ে কষ্টে শিষ্টে মা ছেলের দিন গুজরান হয়ে যায়। তার উপরে মাঝে মাঝে পুরনো প্রজারা কেউ দেখা করতে এলে হাতে করে নিজের গাছের কলাটা মূলোটা নিয়ে আসে। আসলে আগেকার মানুষগুলো ভীষণ সৎ ছিলেন। ওরা যে এককালে জমিদার বাড়ির নুন খেয়েছেন, সেটা সহজে হজম করতে পারেননি এখনো। এখনকার মানুষের মতো স্বার্থপর নয় যে এক হাতে কারো দান গ্রহণ করে আরেক হাতে ছুরি ফোটাবে। এখনকার মানুষের উপকার করলে আরো তারই ক্ষতি করার চেষ্টা করে সব সময়। যাক, সেসব কথা। মোট কথা হলো, পুরনো সেই মানুষগুলো তাদের ছেলেদের হাতে আবার কখনো বা কষ্ট করে নিজেরাই এসে খোঁজ খবর নিয়ে যান। একটু নিচু শ্রেণীর মানুষ যারা এক সময় কাজ করতেন অথবা মা বাবাকে কাজ করতে দেখেছেন এ বাড়িতে, তারা এসে কিছু কাজ করে দিতে চান। যদিও পুতুল দেবী কোনো কাজ করাতে চাননি কোনো দিনই, তবে সবারই অবাধ প্রবেশাধিকার আছে জমিদার বাড়িতে। ওনারা এলে পুতুল দেবী আন্তরিকভাবে খুশি হন, মনে হয় ওরাই এখন তার আপনজন। আর ওনারাও আন্তরিকতা বুঝতে পেরে ছুটে ছুটে আসেন। আর মা ছেলের অভাবের সংসারে কি বা কাজ আছে, তাই পুতুল দেবী কারোরই সেবা নেন না এখন। তবে গাছের সুপুরি, নারকেল ইত্যাদি পেড়ে দিলে তাদেরকেও হাত ভরে দেন। খুশি মনে তারা বাড়ি ফেরেন। বাড়ি গিয়ে বলেন, জমিদারি চলে গেলে কি হবে, বউ রানীমার মনটা এখনো জমিদারের মতোই উদার আছে। শাশুড়ি মারা যাবার পর জমিদার মহলে আর থাকতে পারেননি। ছোট ছেলেটিকে নিয়ে মহলের সংলগ্ন কুটিরে ঠাঁই নিয়েছেন, যেখানে
আগে কাজের লোক থাকতো, অত বড় মহল যেন গিলে আসতো, তাই সব ঘরে তালা বন্ধ করে শুধু বৈঠকখানার ঘরটাই ব্যবহার করে আসছেন। যদিও তালা দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই আর, তার উপরে দু একবার চুরিও হয়ে গেছে। বাইরের দিকের বৈঠকখানার ঘরটাতে সারাদিন ছেলে পড়াশোনা নিয়েই থাকে। ছেলের মাস্টার মশাইরা ওই ঘরেই ছেলের সঙ্গে অন্য বাচ্চাদেরকেও পড়াতে লাগে। তার বদলে কেউ কোনোদিন পয়সা নেননি। স্কুলের জমিটাও মনীন্দ্রর দাদুর বাবা দান করে গেছেন, তাই স্কুলের নামটিতেও নারায়ণ যোগ হয়েছে। স্যারেরা মাঝে মাঝে ইয়ার্কি করে বলতেন, এটা মনীন্দ্রদেরই স্কুল। মোট কথা, তখনকার কিছু ভালো মানুষ এখনো খোঁজ খবর রেখে চলেছেন জমিদার বাড়ির। তাই ভেসে যেতে গিয়েও আটকে গেছেন অসহায় মানুষ দুটি, আর আটকে গিয়েও স্বপ্ন দেখে চলেছে দুটো কষ্ট মাখা চোখ। এই চৌধুরী বংশের পুনরুত্থান হবেই একদিন, কিন্তু কিভাবে? অনেক বছর পর গুরুদেব নিজে থেকেই জমিদার বাড়িতে আসতে চেয়েছেন, তাই বাইরের দিকের একটি ঘর মা আর ছেলে মিলে সাফসুত্র করতে নেমেছে। গুরুদেব কি জানেন না তাদের বর্তমান আর্থিক দুরবস্থার কথা? বিয়ে হয়ে এসে পুতুল দেবী একবারই গুরুদেবের দর্শন পেয়েছিলেন। যদিও ভালো করে মনে নেই কিরকম বয়স হতে পারে ওনার এখন। এত বছর যোগাযোগহীন, কোনো খোঁজ খবর নেওয়ার অবকাশই হয়নি। আজ এত বছর পর তিনি নিজে থেকে আসতে চেয়েছেন। শাশুড়িমা বলতেন, গুরুদেবের পদধূলি ভিটেতে পড়া খুব ভালো। পুতুল দেবী তো জীবনে কোনো ভালোর সাক্ষাৎ পাননি, অন্ধের কি বা দিন কি বা রাত। তবু ঋষিকেশ থেকে আসছেন, সাথে চালা চামুন্ডা নিশ্চয়ই থাকবে। একটু ভালো ব্যবস্থা তো করতেই হবে। জমিদার বাড়ি বলে কথা, একসময় প্রতি বছর দলবল নিয়ে এসে এ বাড়ি থেকে কতদিন ধরে সেবা নিয়ে গেছেন। আগে তার আগমনে বিশাল যজ্ঞের আয়োজন হতো, সবই শাশুড়িমার মুখে শোনা। আর আজ এত বছর বাদে আসছেন, তাও এমন ফকির দশার মধ্যে। দীর্ঘশ্বাস ফেলেন পুতুল দেবী। একটা কাঁঠাল গাছ বিক্রি করে গুরুদেবের সেবার আয়োজন হচ্ছে। এত অভাব, এত কষ্টের মধ্যেও যেন এক টুকরো আনন্দের সাড়া পড়ে গেছে চৌধুরী বাড়িতে। আসলে অভাবের সংসার দেখে কোনো অতিথি ভুলেও কেউই আর এ পথ মারায় না। তাই এত বছর পর কেউ অতিথি হিসেবে আসছেন, একটা আনন্দ তো থাকবেই। যথাসময়ে গুরুদেব পদার্পণ করলেন চৌধুরী বাড়িতে। তার সেবার জন্য সঙ্গে দুজন সাগরেদকে এনেছেন। পুতুল দেবী ও তার ছেলে যথাসম্ভব আন্তরিকতার সঙ্গে গুরুদেবের সেবা করল। প্রায় 90 হতে চলল তার বয়স। পাকানো চেহারায় বয়স বোঝার উপায় নেই, এখনো বেশ শক্ত সমর্থ আছে। চৌধুরী বাড়ির পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে কত আলোচনা করলেন তিনি। বর্তমানের অবস্থার জন্য অনেক দুঃখ পেলেন। তিনি নিজে অনুতপ্ত হলেন এতদিন কোনো খোঁজ খবর রাখতে পারেননি বলে। আর যাবার আগে পুতুল দেবীকে বলে গেলেন, এই বংশের পুনরুত্থান হবে একটি নারীর হাতে। পুতুল দেবী গুরুদেবের পায়ে পড়ে গেলেন, বললেন, অমন হেয়ালি করে বলবেন না গুরুদেব। এতদিন পরে যখন ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন এই ধ্বংসপুরীতে, তাহলে আপনাকে বলতেই হবে কোথা থেকে কিভাবে সেই নারীর দেখা মিলবে। গুরুদেব শান্ত অথচ চতুর হাসি হেসে বললেন, কেন, তো রাজপুত্রের বিয়ে দিয়ে একটি টুকটুকে রাজকন্যে ঘরে আন, সেই এই বংশের হাল ফেরাবে। আমি ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি সে অপেক্ষা করে বসে আছে। কিন্তু কোথায় পাবো সে রাজকন্যা? কে দেবে আমার বেকার ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে? কেউ কি দিতে চাইবে? অধীর আগ্রহে কথাগুলি গুরুদেবের কাছে জানতে চান পুতুল দেবী। জন্ম, মৃত্যু আর বিবাহ সবই আমাদের অদৃষ্টে পূর্ব নির্ধারিত। তাই মনির জন্য পাত্রী কোথাও না কোথাও ঠিক অপেক্ষা করে বসে আছে, শুধু তাকে চিনে নিতে হবে। আর আমার মন বলছে তুই ঠিক চিনে নিবি তাকে। এই বলে আশীর্বাদ করে গুরুদেব চলে গেলেন। গুরুদেব বিদায়ের পরই পুতুল দেবী ছেলের বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলেন। চারিদিকে ঘটক লাগালেন। গ্রামে রটে গেল গুরুদেব এসে চৌধুরীদেরকে গুপ্তধনের সন্ধান দিয়ে গেছে, তাই বেকার ছেলেটার তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে। ওদিকে কয়েকটি গ্রামের পরে শহরের কাছাকাছি চ্যাটার্জি বাড়িতে ঘটক মশাই মনীন্দ্রর সম্বন্ধ নিয়ে গেল। 3 দাদার আদুরে বোনের জন্য পাত্রই পছন্দ হয় না। এই করেই বয়সটা একটু বেড়েই গেছে। বর্দার যখন 20 বছর বয়স তখন রাজনন্দিনীর জন্ম হয়।
মেজদা ছোড়দা সবাই বড়দার পিঠোপিঠি 2-1 বছরের ছোট। অনেক বছর পর বাড়িতে মেয়ে হওয়ায় ঠাকুমা আদর করে নাম রেখেছিলেন রাজনন্দিনী। কিন্তু অত বয়সে আবার সন্তান হওয়ায় নন্দিনীর জন্মের বছর 2 পরেই রুগ্না মা মারা যান। আর তার কয়েক বছর পর বাবা। 3 দাদা আর ঠাকুমার আদরে বড় হতে থাকে নন্দিনী, তাই একটু বেশি জেদি। বড়দা কলেজে পড়ান, মেজদা নামকরা সরকারি উকিল, আর ছোড়দা ডাক্তার। যেহেতু দাদাদের নয়নের মণি, তাই বৌদিরাও খুব ভালোবাসে তাদের একমাত্র ছোট্ট ননদিনীটাকে। তার উপরে রূপ পেয়েছে একেবারে রাজকন্যার মতো। তাই তো ছোটবেলায় ঠাকুমা আদর করে বলতেন, রাজু আমাদের রাজরানী হবে। নন্দিনী জিজ্ঞেস করত, কোথায় গো আমার রাজপুত্তর? এখান থেকে 10 গা দূরে এক রাজপুত্র অপেক্ষা করে বসে আছে আমাদের সুন্দরী রাজকন্যের জন্য, ঠাকুমা বলতেন। যদিও কয়েক বছর আগে ঠাকুমা গত হয়েছেন। নন্দিনীও বড় বড় চোখ করে বিশ্বাস করে নিয়েছিল যে সত্যি কোনো রাজপুত্র তারই জন্য অপেক্ষা করে বসে আছে। বড় হয়েও সে বিশ্বাস ছিল অটুট, মনের গোপন কোণে পোক্ত হয়ে বসেছিল, যদিও তা কারোর সামনে প্রকাশ করতে লজ্জা পেত। তাই তো দাদাদের আনা এত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, এমনকি কলেজের প্রফেসর সবার ছবি দেখেই সবাইকে নাকচ করেই চলেছে বেশ কয়েক বছর ধরেই। বৌদিরা আড়ালে হাসাহাসি করে, বলে আমাদের ননদিনের জন্য রাজপুত্র তৈরি করতে হবে মনে হয়। কিন্তু সামনে কিছুই বলার সাহস হয়নি কারোর, কারণ নন্দিনীর মধ্যে এমন একটা ব্যক্তি সত্তা আছে যে ওর সামনে গেলে বড় মানুষরাও চুপ করে যায়। তাছাড়া ও যতদিন আছে সব বৌদিদের উপকারী হয়েছে। সবার ছেলে মেয়েরা পিমনি বলতে অজ্ঞান, সবাইকে ওই মানুষ করছে। পিমনি ছাড়া ওদের একদণ্ড চলে না। নিজের ঘরে পড়াশোনা, গান এসব নিয়েই থাকে সে। আর তার নিখাত ভালোবাসা দিয়ে 3 দাদাকে এখনো বেঁধে রেখেছে। দাদাদেরও বোনকে বিয়ে দিতে মন চায় না, কিন্তু দিতে তো হবেই। আজ রবিবার, ছুটির দিনে বড়দা ওপরের বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বোনও সামনে বসেছিল। বাড়ির কাজের লোক এসে খবর দিল, নিচে একজন লোক এসেছে, আপনাকে ডাকছে বড়দাদা বাবু। একসঙ্গে 3 ভাই নিচে গিয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন ঘটক এসেছেন। ছেলের বিবরণ শুনে 3 দাদাই আর কথা বাড়াতে চাইলেন না। ঘটক তবু জোর করে ছবিটা টেবিলের উপর রেখে দিয়ে চলে গেলেন। দাদাদের পেছনে পায়ে পায়ে নন্দিনীও কখন নিচে নেমে এসেছে। ড্রয়িং রুমের বাইরে থেকে সব কথাই তার কানে গেল। দাদাদের চরম আপত্তি, তারপরও ঘটক মশাইয়ের ছবিটা রেখে যাওয়া, সবই দেখল সে আড়াল থেকে। দাদারা উপরে চলে যেতেই কৌতূহল বশত টেবিলে পড়ে থাকা ছবিটা তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল সে। তারপর একান্তে ছবিটার দিকে তাকিয়ে যেন নিজেই চমকে উঠল। ছোটবেলা থেকে যে রাজপুত্রের ছবি মনের মধ্যে সাজিয়ে রেখেছে সে, এ তো সেই। বিভোর হয়ে ছবিটা দেখতে লাগলো আর মেলাতে লাগলো নিজের মানুষ পটের আঁকা রাজপুত্রের সঙ্গে। কিছুদিন পার হয়ে গেল। ওদিকে ঘটক মশাই কোথাও কোনো আশার বাণী শোনাতে পারলেন না। পুতুল দেবী ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলেন। তাহলে কি সবই স্বপ্ন হয়ে থেকে যাবে? আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না চৌধুরী বাড়ি? তাছাড়া ছেলেটারও বয়স বাড়ছে, ওরও বিয়ে দিয়ে একটু সংসারটা গুছিয়ে দিয়ে গেলে মরেও শান্তি পাবেন। আরেক রবিবার সকালে 3 ভাই একসঙ্গে সকালের চায়ের আড্ডায় বসেছে। আবারও অনেকগুলি বিয়ের প্রস্তাব এসেছে। সকলেই নিজের নিজের মতামত ব্যক্ত করছেন। বোনকে ছাড়া দাদারা কোনো সিদ্ধান্তই নেন না, তাই বোনের তলব হলো। বোনের কাছে সবগুলো প্রস্তাবের আলোচনা করে কোথায় কথা এগোবে জানতে চাইলেন বড়দা। সবাইকে হতবাক করে দিয়ে রাজনন্দিনী বলল, আমার জন্য নারায়ণগঞ্জের চৌধুরী বাড়ির সম্বন্ধটাই দেখো দাদা ভাই, আর কোথাও দেখতে হবে না। সবাই অবাক হয়ে গেল। ছোড়দা তো নারায়ণগঞ্জের সম্বন্ধটার কথাই ভুলেই গেছিল। বলে, কোন সম্বন্ধের কথা বলছিস বলতো বুনি? আর ছেলেটাই বা কি করে? বড়দা বলে, তুই পাগল হলি নাকি রাজু? ওটা তো আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি।
ও ছেলে কিছুই করে না, তাছাড়া ওদের অবস্থাও এখন ভালো নয়। নন্দিনী নাছোড়বান্দা হয়ে বলল, বিয়ে করলে আমি ওখানেই করব, নয়তো করব না, বলে নিজের ঘরে চলে গেল। দাদারা ব্যাপারটি কিছুই বুঝতে না পেরে শুধু এই ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বড়দা বললেন, দেখছি আমি রাজুর সাথে কথা বলে এত জেদি হয়েছে না মেয়েটা। বোনকে অনেক বুঝিয়েও টলাতে না পেরে দাদারা নারায়ণগঞ্জে লোক পাঠালেন ওদের খোঁজ খবর নিতে। পাড়া থেকে খবর নিয়ে এসে সবাই শোনালো, আগে জমিদার ছিল বটে, কিন্তু এখন খুবই দৈন্য দশা। তবে ছেলেটা শিক্ষিত আর ভদ্র। অগত্যা বোনের পছন্দকে সম্মান জানিয়ে দাদারা বিয়ের মত দিলেন। একটি শুভ দিন দেখে তিন দাদাই প্রস্তাব নিয়ে গেলেন চৌধুরী বাড়িতে। পুতুল দেবী যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন, তখন নিজে থেকেই যেচে প্রস্তাব আশায় হাতে যেন চাঁদ পেলেন। আবার রাজনন্দিনীর ছবি দেখে গুরুদেবের বলা কথাটা কানে বেজে উঠল, তুই ঠিক তাকে চিনে নিবি, রাজনন্দিনী। হ্যাঁ, এই তো সেই জ্যোতির্ময়ী নারী, সেই মুখ, সেই চোখ, যাকে সে গুরুদেবের বলার পর কল্পনা করে এসেছে। এই তো সেই রাজকন্যা যে চৌধুরী বাড়ির পুনরুত্থান ঘটাবে। ছেলেকেও ছবি দেখালো। এই প্রথম কোনো সুন্দরী মেয়ের ছবি দেখলো, তাও নিজের জন্য। মনে মনে খুশি হলেও মায়ের সামনে লজ্জায় লাল হয়ে গেল মনীন্দ্র। ওদিকে দাদারা বাড়ি ফিরে গিয়ে বোনকে আর একবার বোঝাবার শেষ চেষ্টা করলো। ওদের ওই ভগ্ন জমিদার বাড়ি মোটেও ভালো লাগেনি তাদের। সে কথাই বোনকে বারবার বোঝাতে চেষ্টা করলো, কিন্তু বোন বুঝলো না। কি এক জাদু বলে বোন সেই ভগ্ন জমিদার বাড়ি আর সেই বাড়ির দিন রাজপুত্রের চিন্তায় বিভোর হয়ে রইল। কোনো উপায় না দেখে দাদারা চৌধুরী বাড়িতে খবর দিলেন বিয়ের দিনক্ষণ পাকা করার জন্য। আমন্ত্রণ জানালো তাদেরকে। পুতুল দেবী ভালো করে জানেন তাদের শত্রুর অভাব নাই, তাই নিজেরা না গিয়ে বিশ্বাসী ঘটক মশাইকে পাঠালেন। সব ব্যবস্থা পাকা হওয়ার পর দাদারা যখন একমাত্র বোনের ধুমধাম করে বিয়ে দেবার জন্য আলোচনায় ব্যস্ত, বোন তখন নতুন বায়না নিয়ে হাজির দাদাদের কাছে। বলে, আমি কোনো ধুমধাম চাই না, খুব ঘরোয়াভাবে বিয়েটা হোক। দাদাদের কোনো কথাই খাটলো না জেদি বোনের সামনে। এতে বৌদিরা অবশ্য খুব খুশি। যাক, ওদের বরের কতগুলো টাকা বেঁচে গেল। পুতুল দেবী যখন বিয়ের খরচের চিন্তায় দিশেহারা, তখন নন্দিনীর বাড়ি থেকে খবর গেল খুব ঘরোয়াভাবে বিয়ে হবে। পুতুল দেবী যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু নন্দিনীদের দরদের আত্মীয়রা বলে বেড়াতে লাগলো, বাপ মা মরা বোনটাকে ভিখিরি বাড়িতে চুপচাপ পাঠিয়ে দিয়ে দায়িত্ব মুক্ত হতে চাইছে দাদারা। সন্ধ্যার অন্ধকারে চৌধুরী বাড়ির ভিটে আলো করে পা রাখলো নতুন বউ রানীমা রাজনন্দিনী। তার রূপের আলোতে চৌধুরীদের পলেস্তারা খসা জমিদার মহল যেন ঝলমল করে উঠল। নতুন করে প্রাণ ফিরে পেল। শাশুড়ি মা আন্তরিকতার সাথে বরণ করে তুললেন কুল লক্ষ্মীকে। লোকে লোকারণ্য জমিদার বাড়ির চাতাল। এমনিতেই গ্রামের লোকের তিলকে তাল করা স্বভাব, তার ওপরে যে সত্যি তাল। পাশের বাড়ির সধবা শরিকদেরকে নতুন বউকে বরণ করার জন্য ডাকতে গিয়েছিল পুতুল দেবী নিজেই। ওরা তো বিয়ের বিন্দু বিসর্গ আগে থেকে জানতো না। আবার মনি নিজে থেকে বিয়ে করে আনবে এমনটা হতেই পারে না। তাই কিছুতেই তারা দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। হতবাক সকলে বিকেল থেকে ভিড় করে আছে চৌধুরীদের ঠাকুর দালানের চাতালে। ভিড় দেখে আরো লোক চলে আসে কি হয়েছে সেই খবর জানতে। তারপর বউ দেখে তো সকলের চক্ষু চড়ক গাছ। এমন সুন্দরী বউ তারা এ জন্মে দেখেনি। তারপরে বউয়ের নামধাম ঠিকানা জেনে সবার মাথা ঘুরে গেল। কি করে ওই চ্যাটার্জি বাড়ির একমাত্র মেয়েকে এমন হাড় হাবাতের হাতে তুলে দিল? পুতুল দেবী কিন্তু কাউকে খালি হাতে যেতে দিলেন না। সবাইকে মিষ্টি মুখ করালেন। গ্রামের সকলের বিশ্বাস পাকা হয়ে গেল চৌধুরীরা গুপ্তধনের সন্ধান পেয়ে বড়লোক হয়ে গেছে। তার উপর নতুন বৌমাকে চৌধুরী বংশের পুরনো ঐতিহ্যবাহী গয়না রতনচুর দিয়ে বরণ করতে দেখে সকলেই হতবাক। শত কষ্টেও সেই ঐতিহ্যবাহী গয়নাটি হাতছাড়া করেননি পুতুল দেবী। পাড়ার লোকে ফিসফিস করতে লাগলো, সামনে ওরা ভিখারি সেজে থাকলে আসলে এখনো অনেক আছে, নয়তো অত বড় লোকের মেয়েকে কি করে নিয়ে আসার সাহস হয়? পাশ থেকে বুড়ি জ্যাঠাইমা শ্লোক আওড়ালেন, বুঝলে না গো, বড় হাড়ির তলা ছিঁচতে ছিঁচতে আধ গলা। এত ভিড়ের মধ্যে নন্দিনী মুখ তুলে কিছু দেখার সময় পায়নি।
ভিড় কমলে দেখে একটা চালা ঘরে সে বসে আছে। ও ভেবেছিল জমিদার মহলেরই কোনো ঘরে হয়তো ওকে থাকতে দেওয়া হবে, কিন্তু এমন ঘর দেখে ও অবাক হয়ে চারিদিকে দেখতে লাগলো। শাশুড়ি মা বৌমার জন্য ঘরে খাবার দিতে এসে সবটা বুঝতে পেরে আদর করে জড়িয়ে ধরলেন। বললেন, আমাদের এখন কিছুই নেই গো মা, তবে তুমি যখন এসেছো এবারে সব হবে। রাজনন্দিনী বলল, অত বড় মহল থাকতে আপনারা এখানে থাকেন কেন? শাশুড়ি মা একে একে সব কথা বললেন। বললেন, শাশুড়ি মারা যাবার পর কি করে বাধ্য হয়ে বেরিয়ে এসেছিলাম জমিদার মহল থেকে। সাত সকালে খবর পেয়ে পুরনো কাজের লোকেরা ছুটে এলো নতুন বৌমাকে দেখতে। ওরা মনে প্রাণে আশীর্বাদ করে গেল নতুন বউ রানীমাকে। পরের দিন বউ ভাত শুধুই নিয়মটুকু পালন করা হলো। বৈঠকখানার ঘরটাই আপাতত নতুন বউয়ের জন্য ধার্য হলো, আর অন্য ঘরগুলি ভেতরের দিকে। আবার অনেকগুলির পলিস্তারাও খসে পড়েছে। বৌমার ইচ্ছে অনুসারে পরের দিনই জমিদার মহলের প্রতিটি ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন মা ও ছেলে মিলে। শাশুড়ি মা আদরের বৌমাকে আঁচলে বেঁধে রাখতে চান, কারো নজর যাতে না লাগে। তাছাড়া সব সময় তার ভয়, লক্ষ্মী বড় চঞ্চলা হয়, ধরে রাখতে পারবো তো? বৌমাকে নিয়ে ঠাকুর দালানে সন্ধে প্রদীপ জ্বালাতে গেলেন। এখানে কি দুর্গাপূজা হয়? নন্দিনী শাশুড়ি মার কাছে জানতে চায়। উদাস হয়ে পড়েন উনি, আনমনে উত্তর দেন, শেষ 24-25 বছর আগে মূর্তি তুলে পুজো হয়েছিল, তারপর দুবার ঘট পুজো, এখন আর কিছুই হয় না মা। শাশুড়ির চোখে জল দেখে নন্দিনী কথাটিকে ঘুরানোর জন্য বলল, এত বড় মন্দির আর এইটুকু শাক কেন মা? শাশুড়ি মা বললেন, তা কেন, অনেক বড় শঙ্খ আছে মা, কিন্তু আমি তো অত বড় শাক বাজাতে পারি না, তাই তুলে রেখেছি। তুমি বাজাবে মা? তাহলে এখনই এনে দিচ্ছি। রাজনন্দিনী জমিদার বাড়ির বিশাল শঙ্খ দুহাতে তুলে ধরে বাজিয়ে চৌধুরী বাড়ির মঙ্গল ডঙ্কা বাজালো। সন্ধ্যের শান্ত পরিবেশে সে ধ্বনি চৌধুরী মহলের কোনায় কোনায় অনুরণিত হতে থাকলো। বারান্দার কোণে যেখানে চামচিকেরা বাসা বেঁধেছিল তারা ভয়ে পেয়ে উড়ে গেল। আশেপাশের শরিকরা উৎসুক হয়ে বাগান টপকে ছুটে এলো। কিসের শঙ্খধ্বনি? পুতুল দেবী ওদের বললেন, আমার বৌমা আজ ঠাকুর দালানের সন্ধে প্রদীপ জ্বাললো তাই। ঠোঁট বেঁকিয়ে পাশের বাড়ির কাকিমার সামনে বললেন, খুব ভালো, এসেই নতুন বৌমা সব বুঝে নিচ্ছে শাশুড়ি মায়ের থেকে। কিন্তু আড়ালে হিংসে জ্বলে গেল। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে দাদাদেরকে নন্দিনী বলল, দাদা একটু তোমাদের সাহায্য চাই। দাদারা খুশি হয়ে বলল, বল কি চাই তোর? বিয়ের সময় তো কিছুই দিতে দিলি না। না দাদা, টাকা পয়সা কিছুই চাই না, মেজদা তোমার সাহায্যেরই প্রয়োজনটা বেশি। মেজদা বললেন, বল বুনি, তোর জন্য জান হাজির। সবাই একসঙ্গে হেসে উঠল। না না দা ভাই, জান চাই না। তারপর সঙ্গে করে আনা কিছু কাগজপত্র আর কিছু দলিল মেলে ধরল দাদার সামনে। বরদা বলে, এগুলো কি রে? মনীন্দ্র বলে, দেখুন না, আপনাদের বোনকে এসব আনতে বারণ করলাম, তবু সাথে করে নিয়ে এলো। চৌধুরী বাড়ির পুরনো দলিল, ভেস্ট হয়ে যাওয়া জমিগুলোর কিছু কাগজপত্র, মহলের শেষ দেওয়া ট্যাক্সের রসিদ সবই মেজদার হাতে তুলে দিল নন্দিনী আর বলল, দেখো দাদা ভাই, বোনের সম্পত্তির কতটুকু উদ্ধার করতে পারো। মনীন্দ্র অবাক হয়ে নন্দিনীর জ্যোতির্ময় রূপের দিকে চেয়ে ভাবল, গুরুদেব মিথ্যে বলেননি। যেহেতু মনীন্দ্রর বাড়ি থেকে কিছুই নেয়নি নন্দিনীর বিয়েতে, তাই যাবার সময় জোর করে কিছু টাকা নন্দিনীর হাতে দিলেন বরদা। বললেন, এগুলো বাবার টাকা, তোর জন্য রেখে গেছিলাম, বাবার আশীর্বাদ হিসেবে রাখ। শাড়ি গয়নার লোভ তার কোনোদিনই ছিল না, তাই টাকাটাকে কিভাবে কাজে লাগাবে তাই ভাবতে লাগলো নন্দিনী। প্রায় 30 বছর পর চৌধুরী বাড়িতে বিশাল ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে। এদিক সেদিকে যত আত্মীয় স্বজন ছিল সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। যারা এতদিন অভাবের সংসারে একটিবার ঝাঁকিও মারতে আসেননি, তারাও সদাল বলে এসে হাজির। এমনকি পুতুক বাপের বাড়ি থেকেও ভাই বউ আর ভাইপোরা সপরিবারে এসেছেন। লোকে লোকারণ্য, ঠাকুর দালান, আর একটু পরেই মহাষ্টমীর অঞ্জলি। অশক্ত শাশুড়ি মাকে হাত ধরে মন্দির চত্বরে নিয়ে এলো রাজনন্দিনী।
নন্দিনীর পরনে লালপাড় গরদ শাড়ি, সারা গায়ে ভারী ভারী সোনার গয়না। কেউ চোখ ফেরাতে পারছে না তার থেকে। শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে মা দুর্গার থানের পাশে বসালো। শাশুড়ি মার নির্জলা উপোসের ক্লান্ত মুখেও এক প্রশান্তির হাসি। আর রাজনন্দিনী তথা নতুন বৌরানী মায়ের দিকেই সবাই চেয়ে রইল। এ যেন মা দুর্গা স্বয়ং মৃন্ময়ী রূপ পাল্টে চিন্ময়ী রূপে চৌধুরী বাড়ির পূজা মণ্ডপে এসে হাজির হয়েছে। বৌরানী মা খুবই ব্যস্ত, সব দিক একা হাতেই সামলাচ্ছে। সবাই যে তারই খোঁজ করছে। বাপের বাড়ি থেকে বৌদিরা, বাড়ি শুদ্ধ সবাই আসছেন। বিয়ের 5 বছর পর এই প্রথম ওরা ননদের বাড়ি আসছে। তাই নন্দিনী খুবই উত্তেজিত। ওরা 2 দিন থাকবে, একেবারে দশমীর দিন। আতশবাজির রোশনাই দেখে ভাসান সেরে তারপর যাবে। তাই ওপরে সবার থাকার ব্যবস্থা হয়েছে। প্রত্যেক পরিবারের জন্যই আলাদা ঘর। এখন তো ঘরের অভাব নেই। আজ প্রায় 1000 লোকের পাত পড়বে চৌধুরী বাড়িতে। কতদিন দুস্তর সেবায় অন্নকূটের ব্যবস্থাও হচ্ছে আরেক দিকে। দাদারা সেদিকটা সামলাচ্ছেন। ওনারা ভোরবেলায় চলে এসেছেন। সারা বাড়িটাকে আলোয় আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। আর সেদিকটা সামলাচ্ছেন বাড়ির কর্তা মশাই। হ্যাঁ, মনীন্দ্র নারায়ণ চৌধুরী। পাশের গ্রাম থেকে নামকরা ব্যান্ড পার্টি আনা হয়েছে। 3 দিনই বাজনা বাজবে। ওদেরও থাকার ব্যবস্থা হয়েছে। বিশাল এক কর্মযজ্ঞ যেন। গুরুদেবকেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। তবে দূর থেকে খুশি হয়ে আশীর্বাদ পাঠিয়েছেন এবং তার লোক পাঠিয়ে দিয়েছেন। ওনারাই পুজোর দিকটা সামলাচ্ছেন। ওদিকে রনি বনি 2 ভাই প্রাণ ভরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর তাদের দুষ্টু মিষ্টি মুখ দুটো নিয়ে সবার কাছে আদর খাচ্ছে। মা বাবা ঠাম্মি সবাই পুজো নিয়ে ব্যস্ত। ওদের দিকে সেভাবে তারা নজর দিতে পারছে না। রনি হচ্ছে রণেন্দ্র নারায়ণ চৌধুরী, আর ওর যমজ ভাই বনি হলো বীরেন্দ্র নারায়ণ চৌধুরী। চৌধুরী বাড়ির 2 বংশধর, রাজনন্দিনী আর মনীন্দ্রর 2.5 বছরের যমজ ছেলে। আজকের এই সুন্দর পূজা মণ্ডপ, লোকজনের কোলাহল দেখে খুবই ভালো লাগছে। তবে সবকিছু এত সহজ ছিল না। আজকের এই সুন্দর উৎসব মুখর পরিবেশটাকে পাওয়ার জন্য নন্দিনীকে দীর্ঘ 5.5 বছর ধরে সংগ্রাম করতে হয়েছে। এখনো হচ্ছে, তবে আগের তুলনায় কম। অবশ্য এই যুদ্ধে তার 3 দাদা, শাশুড়ি মা আর বরকে সবসময় পাশে পেয়েছে সে। সেদিন বাড়ি ফিরেই ঠিক করে নিয়েছিল টাকাগুলোকে কিভাবে কাজে লাগাবে। আগে চৌধুরী বাড়ির ভিটেটাকে বারোয়ারি মুক্ত করতে হবে। যার যখন ইচ্ছে শরিকরা সব ঢুকে পড়ছে বাগানে, আর সেদিক দিয়েই হাড়ির খবর নিতে এসে হাজির হচ্ছিল যখন তখন ঘরের দোরে। সেই জন্য তাদের আটকাতে উঁচু বাউন্ডারি পাঁচিল গাঁথার সিদ্ধান্ত নেয়। নন্দিনী জানতো শরিকরা অত সহজে কাজটি হতে দেবে না, কারণ ওই বাগান পুকুর সবকিছু ওরাই দখল রেখেছিল। তাই বুদ্ধি করে একটা ছুটির দিন দেখে দাদাদেরকে সামনে দাঁড় করিয়ে সব কাজ শুরু করে। অন্যায় বেশি দিন ধোপে টেকে না। তাই শরিকরা মিনমিন করে একটু প্রতিবাদ করতে এলেও সেভাবে দাদাদের সামনে মুখ খুলতে পারেনি। তারপর পুকুরটা ঘিরতে বাধা দিলে মেজদা বলেন, যান, আপনারা কেস করুন, আমি লড়ব। ওরা ভয়ে চুপ করে গেছিল। তারপর একে একে পুকুর সংস্কার করিয়ে সেখানে মাছ চাষ। জমিদার বাড়ির গোয়াল ঘরে একখানা গরু কি মানায়। একে একে গোয়াল ভরা গরু আনা হলো। আর তাদের দেখভাল করার জন্য পুরনো কাজের লোকদের খবর দেওয়া হলো। যদিও তাদের বেশিরভাগই বুড়ো হয়ে গেছিল, তাই ওরাই তাদের ছেলে মেয়েদেরকে জমিদার বাড়ির সেবাতে নিযুক্ত করলো। রোডের দিকের দেওয়ালটাকে ভেঙে ওপাশের সব ঘরগুলোকে দোকান করে ভাড়া দেওয়া হলো। তারপরে প্রধান কাজ ছিল একে একে মহলের ঘরগুলিকে বসবাসযোগ্য করে তোলা। মেজদা কিছুটা জমি উদ্ধার করতে পেরেছিলেন, আর কিছু জমির ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছ থেকে বেশ কিছু টাকা আদায় করে দিয়েছিলেন। সেসব দিয়েই এই বাড়ির কাজগুলো করা হয়েছে। পরপর ছোট বড় মিলিয়ে 12টা দোকান বের হয়েছে, যেগুলোর সবগুলোই বর্তমানে ভাড়া দেওয়া আছে। বরদা বুদ্ধি করে মনীন্দ্রকে রেশন ডিলারটা পাইয়ে দিয়েছিল। এখন চারিদিক থেকে ইনকাম।
সামনে এক সহজ সরল মুখের সুন্দরী গৃহবধূ, যার সারাটা দিন দুটো দুষ্ট ছেলে আর বয়স্কা শাশুড়ি মাকে সামলাতেই পার হয়ে যায়। তারই মস্তিষ্ক প্রসূত ফল হলো বর্তমানের চৌধুরী অ্যান্ড সন্স এর এতগুলো দোকানের প্লাকার্ডগুলো আর এই চৌধুরী ভিলা। ওই রাস্তা দিয়ে গেলেই সবার চোখ পড়ে। এখন সবাই বলে, কি ছিল আর কি হয়ে গেল। ভুতুড়ে বাড়ি রাতারাতি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেল। আর এই জাঁকজমকপূর্ণ পুজোটা আর তো কোনো কথাই হবে না। নারায়ণগঞ্জের মানুষ জীবনে প্রথম এত বড় আর সুন্দর দুর্গাপুজো দেখলো। কি সবাই একবার দেখতে যাবেন নাকি চৌধুরীদের দুর্গাপুজো? গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।